ডাক্তার ক্লেইবোর্ন যখন হার্ডওয়্যার স্টোরের সামনে এসে গাড়ি থামালেন, তখন দেখতে পেলেন শেরিফের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। জ্বলতে থাকা লাল নীল আলো দেখা মাত্র ব্রেক কষেছিলেন তিনি। এখন গাড়ি থেকে নেমে দরজার সামনে চলে এলেন। দাঁড়ান, দাঁড়ান! দরজার কাছে আসতেই ছোটখাটো এক মানুষ তাকে আটকে দিল। সাথে সাথে পেশাগত দৃষ্টিতে তিনি অপরিচিত লোকটার দিকে তাকালো। পাতলা চিমসে আসা চেহারা, চোখের রঙের সাথে মিলে যায় এমন হালকা বাদামি চুল, একদম নিখুঁত করে কাটা গোঁফ। কালো স্যুট পরে আছে, সেই সাথে সাদা শার্ট আর ধূসর রঙা টাই। ছোট শহরগুলোর ব্যবসায়ীরা সাধারণত এমন পোশাকই পরে থাকে। স্বস্তির একটা পরশ বয়ে গেল ডাক্তার ক্লেইবর্নের দেহ মনে। স্যাম লুমিস? জানতে চাইলেন তিনি। ছোটখাটো মানুষটা মাথা নাড়ল। না, মিল্ট অ্যাংস্ট্রম, কাউন্টির শেরিফ আমি। কথাগুলো শোনা মাত্র উধাও হয়ে গেল ক্লেইবর্নের স্বস্তিটুকু। দৃষ্টি নেমে এলো নিচে। একটু আগে দেখা পরিদেহটুকু সম্পূর্ণ হলো এবার। লোকটার পায়ে সুচালো কালো বুট। চোখ তুলে শেরিফের দিকে তাকালেন তিনি। একটা প্রশ্ন করলেন তিনি, কিন্তু উত্তরটা কি হবে তাও বুঝতে পারলেন। মিস্টার লুমিস কোথায়? তার কি হয়েছে? কিছু মনে না করলে বলি, এখানে সচরাচর আমিই প্রশ্ন করে থাকি। প্রতিক্রিয়াহীন চোখে ডাক্তার ক্লেইবর্নের দিকে তাকিয়ে বললেন শেরিফ। এই যেমন, আপনি কে? এখানে কি করছেন? ক্লেইবর্নের মনে হলো তার পাটা আর দেহের ভার বইতে পারছে না। ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে শরীর। বিশ্রাম নেবার শেষ সুযোগটা কখন পেয়েছেন তাও এখন মনে করতে পারছেন না। এমনকি হাইওয়ে থেকে শহরে আসার রাস্তায় নামার পর গাড়ি চালাতে চালাতেই তন্দ্রা মতো চলে এসেছিল অতিরিক্ত চিন্তার কুফল। এই মুহূর্তে একটু বিশ্রাম নিতে পারলে আর কিছু চান না। অনেক লম্বা কাহিনী, অবশেষে বললেন। একটু ভেতরে গিয়ে বললে। কুঁচকে এলো শেরিফের ভ্রু। এখানে দাঁড়িয়ে বলুন। শেরিফকে নিজের পরিচয় দিয়ে যখন হাসপাতাল আর ওই ভ্যানের ব্যাপারে বলা শেষ করেছেন, তখন ডাক্তার ক্লেইবর্নের মনে হচ্ছিল আর একটু হলেই পড়ে যাবেন। কিছুই লিখলেন না শেরিফ, কিন্তু বোঝা গেল খুব মনোযোগ দিয়ে সব কথা শুনেছেন। কথা শেষ হলে নোট করলেন। মনে হচ্ছে আপনি ভেতরে এলেই ভালো হবে। ক্লেইবর্নকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঘুরে ভেতরে চলে গেলেন। দ্রুত পায়ে এগোলেন ক্লেইবর্ন। শেরিফের কাছাকাছি আসতেই জানতে চাইলেন, লুমিস কি মৃত? কাউন্টার কাছাকাছি পৌঁছে থমকে দাঁড়ালেন শেরিফ। মেঝের দিকে ইঙ্গিত করে বললেন, আপনি ডাক্তার, আপনিই বলুন। সামনের দিকে ঝুঁকে গেলেন ক্লেইবর্ন। শেরিফের দেখানো জায়গাটার দিকে তাকিয়ে রইলেন দীর্ঘ কয়েকটা মুহূর্ত। অ্যাংস্ট্রমকে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছেন তা বুঝতে পারছে। শালা হারামি উপভোগ করছে ব্যাপারটা। কি মনে করেছে বমি করে ফেলবো? আমি ডাক্তার, এর যে বিভৎস শত শত লাশ দেখেছি। ডাক্তার ক্লেইবর্ন স্যাম লুমিসকেও এর আগে দেখেছেন, আর সেজন্যই কিছুটা হলেও স্তম্ভিত হয়ে গেলেন। লাশটার দলা পাকিয়ে শুয়ে থাকা দেখে তার ভেতরে কিছু একটা যেন নড়ে উঠল। নরম্যানের ফাইলে এর আগেও এমন দলা পাকানো লাশ দেখতে পেয়েছে। নরম্যানের ফাইল? অনেক চেষ্টা করে
গলায় পেশাদারি ভাব ফুটিয়ে তুললেন তিনি। ক্ষতটা বেশ বড়, বোঝাই যাচ্ছে যে বড় আকারে কোনো ছুরি দিয়ে আঘাত হানা হয়েছে। যে হারে রক্ত ঝরেছে তাতে মনে হয় আওয়ারটা ফুটো হয়ে গিয়েছে। আমি কি পুরোপুরি পরীক্ষা করে দেখব? শেরিফ মাথা নাড়ালেন। লাগবে না, আমার লোক কাউন্টি জেনারেল হাসপাতাল থেকে আসছে। মানে যখন ওই মন্ট্রোসের ঝামেলা সামলে ফাঁকা হবে তখন আসবে। কয়েক পা পিছিয়ে কাউন্টারের ওপাশে চলে গেলেন তিনি। ও আসতে আসতে আরেকটা জিনিস দেখাতে চাই আপনাকে। কেন জানি মনে হচ্ছে আপনি দেখতে চাইবেন। শেরিফকে অনুসরণ করলেন ক্লেবর্ন। ভুল বলেছে লোকটা, এই দৃশ্য দেখার কোনো খায়েশ তার নেই। কাউন্টারের ওপাশে পড়ে আছে অন্তত 1 ডজন ক্ষত শরীরে নিয়ে শুয়ে থাকা এক নারী দেহ। সাদাটে ত্বকের ফাঁক দিয়ে লাল রক্ত ঝরেছে। মেয়েটাকে পরিচিত মনে হলো না তার, কিন্তু তবুও চিনতে পারলেন। লীলা লুমিস। ক্লেবর্নের আন্দাজটাকে সত্য প্রমাণিত করলেন শেরিফ। স্যামের স্ত্রী। ঘুরে দাঁড়ালেন ডাক্তার। গা গুলিয়ে আসছে। নিজেকে প্রথম বর্ষের ছাত্র বলে মনে হলো, যে কিনা জীবনের প্রথম শবচ্ছেদ ক্লাসে এসেছে। অনেক কষ্ট করেও অস্ফুট কণ্ঠে কয়েকটা কথাই বলতে পারলেন কেবল। ও দুজনকেই মেরে ফেলেছে তাহলে? ওটা কে? নরমান বেটস। হয়তো না। এই ঘটনার পর তো সন্দেহের আর কোনো অবকাশ রইল না। আমি ঠিক বলেছিলাম। ভ্যানে আগুন ধরাবার পর পর এখানে চলে আসে নরমান। একটু আগে বলেছিলাম না, রাস্তা থেকে নিশ্চয়ই এক পথচারীকে তুলে নিয়েছিল। নিশ্চয়। আন্দাজে ঢিলের জায়গায় পাটকেল ছুঁড়ছেন না তো? না, সাইনটাকে সাথে করে নিয়ে এসেছি। ঘুরতে শুরু করলেন ক্লেবর্ন। আমার সাথে আসুন, দেখাচ্ছি। পরে বলে কাউন্টারের শেষ মাথায় চলে এলেন শেরিফ। আরেকটা জিনিস দেখাতে চাই। ক্লেবর্ন শেরিফের পাশে এসে দাঁড়ালেন। ক্যাশ রেজিস্টারটা খুলে দেখালেন তিনি। খালি। আজ বিকালে ওখানে $983 ছিল। এখন একটা আধুলিও নেই। পরিমাণটা জানলেন কি করে? মেঝেতে পড়া অবস্থায় একটা কাগজ পেয়েছি। পকেট থেকে কাগজটা বের করতে করতে বললেন, অ্যাংস্ট্রম। কালকে ব্যাংকে জমা দেবার জন্য হিসেব সেরে রেখেছিল স্যাম। তাহলে নরমান টাকাগুলো নিয়েছে। কেউ একজন নিয়েছে বলে ঘুরে দাঁড়ালেন শেরিফ। আরও কয়েকটা জিনিস দেখাতে চাই। কাউন্টারের নিচে হাত গলিয়ে একটা ডিসপ্লে ট্রে বের করে আনলেন তিনি। ওখানে সুন্দর করে 12টা নানা আকারের স্পাতের ছুরি সাজানো রয়েছে। না, ভুল হলো। 1 ডজন না। তাড়াতাড়ি সংখ্যাটা গুনে নিজেকে ঠিক করে নিলেন ক্লেবর্ন। এখন ওখানে রয়েছে 11টা ছুরি। শেষ মাথার ছুরিটা নেই। একটা নেই বলে উঠলেন শেরিফ। আমার ধারণা ওটা দিয়েই খুন করা হয়েছে। ক্লেবর্নকে পিছু নেবার ইঙ্গিত করে নিজে পেছনের ঘরটায় চলে গেলেন তিনি। ডাক্তার তার পিছু নিয়ে ঘরে প্রবেশ করেছে টের পেয়ে হাত দিয়ে মাথার উপর ঝুলন্ত বাতিটা দেখালেন। মিসেস লুমিসের খোঁজে যখন আমি এখানে আসি তখন পেছনের দরজা খোলা ছিল, কিন্তু বাতি জ্বলছিল না। প্রথমে ভেবেছিলাম চলে গিয়েছে, কিন্তু পরে দেখি
কেউ ওটা খুলে টেবিলের উপর রেখে দিয়েছে। বাল্বটাকে আবার জায়গা মতো লাগিয়ে দেখি একদম ঠিক আছে ওটা। বুঝতে পেরেছি। ক্লেইবর্ন ডেস্ক আর চেয়ারটাকে দেখালেন। নরম্যান চুরি করে ঢোকে ভেতরে, স্যামকে ডেস্কে বসা অবস্থায় খুন করেছে। এরপর লাশটাকে সামনে টেনে নিয়ে গিয়ে লুকিয়েছে। এই যে দেখুন, রক্তের দাগ। এরপর এখানে আবার ফিরে এসে বাল্বটা খুলে ফেলেছে। অন্ধকারে অপেক্ষা করেছে মিসেস লুমিস আসার। মহিলা যে আসবেন তা আপনার এই নরম্যান বুঝল কিভাবে? ভেবেছিল স্যামের বাড়ি ফিরতে দেরি হলে নিশ্চয় খোঁজ নিতে আসবে। আসলে এই দুজনকে খুন করার জন্যই এখানে এসেছ। শ্রাগ করল অ্যাংস্ট্রম। আমার কি মনে হয় বলবো, বললেন তিনি। এরপর উত্তরের অপেক্ষায় না থেকে যোগ করলেন, আমার মনে হয় চোর ঢুকেছিল। এখানকার কেউ হতে পারে, আবার বাইরে থেকে আসা কোনো পথচারীও হতে পারে। চুরি করার উদ্দেশ্যে নিয়ে আরও কয়েকটা দোকান রেকি করেছিল, কিন্তু পারেনি। পরে এই দোকানে লাইট জ্বলতে দেখে এখানকার পেছনের দরজা খোলার চেষ্টা করে দেখে, কপাল গুনে খোলা পেয়েও যায়। আপনি যেমনটা বললেন চুপিসারে ঢুকে পড়ে ভিতরে, কিন্তু এছাড়া আর আপনার কথা মানতে পারছি না। কেন, কি সমস্যা? সমস্যা হলো আপনি গোয়েন্দা নন। মেঝের দিকে তাকালেন শেরিফ। রক্ত আছে, কিন্তু দাগ নেই, কয়েক ফোঁটা আছে মাত্র। আমার তো মনে হয় এই ফোঁটাগুলো ছুরির গা থেকে পড়েছে। স্যামকে ডেস্ক বসা অবস্থায় ছুরিকে আঘাত করা হয়নি। ক্ষতটা ওর বুকে, পিঠে নয়। চোর যখন ভেতরে ঢোকে তখন ওর কাছে ছুরিই ছিল না। ওটাও তো দোকান থেকে নিতে হয়েছে তাকে। ভ্রু কুঁচকে ফেললেন ক্লেইবর্ন। আমার তাও মনে হয়। কথা তো শেষ করতে দিন। শেরিফ গোবরাটের দিকে ইঙ্গিত করলেন। আমার ধারণা স্যাম যখন দোকান বন্ধ করতে সামনের দিকে গিয়েছিল তখন ভেতরে ঢুকেছিল চোরটা। পয়সার লোভে এসেছিল সে, খুন করার জন্য না। ভেবেছিল স্যাম চলে যাওয়া না পর্যন্ত লুকিয়ে থাকবে, কিন্তু পেছনে লুকাবার মতো কোনো জায়গা নেই বলে অন্ধকার কাউন্টারের পেছনে আত্মগোপন করেছিল। সমস্যা তখনই শুরু হয় স্যাম ওকে দেখে ফেলেছিল, নয়তো কোনো আওয়াজ শুনতে পেয়েছিল। চমকে উঠে একটা ছুরি তুলে নেয় চোরটা, বসিয়ে দেয় স্যামের বুকে। যে কাজে এসেছিল এরপর সেই কাজে ব্যস্ত হয়ে পড়ে চোর বাবাজি। রেজিস্টার থেকে টাকা তুলে নিয়ে পালিয়ে যাবার মনস্থ করে, কিন্তু ঠিক তখনই দোকানের পেছন দিকে এসে উপস্থিত হয় লীলা লুমিস। ভয় পেয়ে পেছনের দরজায় তালা দিয়ে দেয় চোর। ভেবেছিল লীলা চলে যাবে, কিন্তু আশ্চর্য হয়ে সে দেখল লীলার সাথে বাড়তি চাবি আছে। তখন একটা কাজই করার মতো সময় ছিল চোরের হাতে, মাথার উপর থেকে বাল্বটা খুলে ফেলা। তাই করল সে। এরপর হাতে ছুরি নিয়ে মেয়েটা সামনে আসার অপেক্ষায় ওত পেতেছিল। ভ্রু কুঁচকে তাকালেন ক্লেইবর্ন। আপনি তো মেয়েটার লাশ নিজ চোখে দেখেছেন, বললেন তিনি। চোর হলে হয়তো ভয়ের চোটে একবার বা দুইবার আঘাত হানত, কিন্তু এমনভাবে 1 ডজন বার। মেয়েটাকে কেবল খুন করা হয়নি, বীভৎসভাবে খুন করা হয়েছে, যেভাবে এর বোনকে নরম্যান শাওয়ারে খুন করেছিল। বলতে বলতেই থেমে গেলেন তিনি। বুঝতে পারছেন যে এসব বলে লাভ নেই, কেউ তার কথা বিশ্বাস করছে না। নিরেট অকাট্য প্রমাণ ছাড়া করবেও না। শুধু শুধু দুশ্চিন্তা করছেন, বললেন অ্যাংস্ট্রম। নরম্যান বেটস যদি বেঁচে থাকেও খুব দ্রুতই ধরা পড়তে হবে তাকে। বেশি দূর যেতে পারবে না। কিভাবে ধরা পড়বে? ওর হাতে এখন নগদ অর্থ আছে।
আর আমাদের কাছে আছে ওর আইডি, ছবি আর পুরো রেকর্ড। কোথায় যাবে, কোথায় লুকাবে? উত্তর দিলেন না ক্লেবর্ন। কী বা বলবেন? মেঝের দিকে চলে গেল তার নজর। আচমকা পরিষ্কার হয়ে গেল সব কিছু। মেঝেতে কাগজের নিচে প্রায় চাপা পড়ে আছে একটা খবরের কাগজ। পুরোটা পড়া না গেলেও হেডলাইন পরিষ্কার দেখা যাচ্ছে। হলিউড প্রডিউসার বেটস কেসের উপর ভিত্তি করে চলচ্চিত্র বানাতে চান। নরম্যান কোথায় যাচ্ছে তার সাথে সাথে বুঝে ফেললেন তিনি। বাথরুমের আয়নায় মেকআপটা ভালোভাবে দেখে জেন হার্পার সিদ্ধান্ত নিল একেবারে নিখুঁত হয়েছে কাজটা। আচমকা জিপা বের করে ভেংচি কাটল সে। অবশেষে ভাবল ও, এবার কাজে নেমে পড়া যাক। কাউন্টারের উপরে রাখা পার্সটা তুলে নিয়ে চুপি সারে দরজার দিকে এগুলো ও। অবশ্য তার কোনো দরকার ছিল না। ওর সাথে এই অ্যাপার্টমেন্টে অন্য যে মেয়েটা থাকে, কনি, সে ওপাশের শোবার ঘরে শুয়ে নাক ডাকছে। মাঝরাতের আগে ওর এই মরণ ঘুম ভাঙবে বলে মনে হচ্ছে না। তারপরও কতক্ষণ আগের রাতের আনন্দ ফুর্তির রেশ থাকবে তা খোদা মালুম। কিছুটা ঈর্ষান্বিত বোধ করল জ্যান। কনি চাইলেই বেরিয়ে পড়তে পারে ঘর ছেড়ে। এইসব মেকআপ টেকআপের দরকার হয় না। বড় নাক আর ছোট ছোট স্তন নিয়ে মেকআপ করেই বা কী লাভ? এই ব্যবসায় টিকে থাকতে হলে চাই ছোট নাক আর বড় বড় স্তন। যেহেতু সেগুলো কনির নেই, তাই সাত সকালে উঠে মেকআপ করার তাড়াও নেই। হঠাৎ অপরাধ বোধে ভরে উঠল ওর মনে। নিজের চেহারার উপরে তো আর কনির হাত নেই। মেয়েটা চাইলেই নাকের অস্ত্রোপচার করে আর ব্রার ভেতরে স্টাইরোফোম গুজে দিয়ে নিজের চেহারা আর দেহ সৌষ্ঠব পরিবর্তন করতে পারত, কিন্তু করেনি। ভাগ্য ওকে যা দিয়েছে তাই নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে। এজন্য তার প্রশংসা প্রাপ্য হতে পারে, উপহাস নয়। শ্রাগ করে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ল জ্যান। নিঃশব্দের সদর দরজা লাগিয়ে দিয়েছে। এখন কনিকে না, ওর নিজেকে নিয়ে চিন্তা করার সময়। এই জন্যই সকালের একটা ঘন্টা মেকআপের পেছনে ব্যয় করেছে মেয়েটা। এই জন্যই কারপোর্টে ওর জন্য অপেক্ষা করছে ছোট টয়োটাটা। যতবার মাসিক পেমেন্টের কথা মনে পড়ে, জ্যানের ভেতরটা যেন কেঁপে ওঠে। কিন্তু দরজা খুলে ভেতরে বসতেই ওর মন মেজাজ ভালো হয়ে গেল। এই গাড়িটা বিলাসিতার জন্য কেনা হয়নি, ওটা ওর পোশাকেরই একটা প্রবর্ধিত অংশ। চলচ্চিত্র পাড়ায় উপরে উঠতে হলে বাসে আসা যাওয়া করলে চলবে না। ইঞ্জিন চালু করে সাবধানে কার্পোর্টে থেকে বেরিয়ে এলো সে। কিছুক্ষণ পরই দেখা গেল পূব দিকে মোড় নিয়ে মুলহল অ্যান্ড ড্রাইভের দিকে এগোচ্ছে। সোমবার সকালের কুয়াশা ঘেরা আবহাওয়ায় এখনো গোফার, কয়ট এবং অন্যান্য বন্য প্রাণীদের দেখা যাচ্ছে। ওদের দিকে না তাকিয়ে সান ফার্নান্দো ভ্যালির দিকে তাকিয়ে রইল সে। কুয়াশা ভেদ করে করনেট স্টুডিওজ এর সাউন্ড স্টেজ পরিষ্কার দেখতে পাচ্ছে। সিবিএস স্টুডিও সেন্টার আর ইউনিভার্সালের কালো টাওয়ারের মাঝে অবস্থিত ওটা। টয়োটা এখন বায়ে মোড় নিয়ে নিচের দিকে রওনা হলো। দীর্ঘশ্বাস ফেলে সামনের কুয়াশার দিকে তাকালো সে। এই কুয়াশা গাড়ির 12টা বাজিয়ে ফেলে। মানুষের ফুসফুসে ঢুকলে যে তার অবস্থা কি হবে তা বোঝাই যায়। কিন্তু লক্ষ্য যখন চূড়ার দিকে, তখন এসব নিয়ে চিন্তা না করাই ভালো। ভ্যানচুরা বুলেভার্ড পার হয়ে উত্তর দিকে রওনা দিল জ্যান। ডানে স্টুডিওর গেট, কিন্তু জ্যানের টয়োটাকে পার হয়ে গেল একটা চকচকে রোলস। গার্ডের কিউবিকলের সামনে মাত্র একটা মুহূর্তের জন্য
থমকে দাঁড়ালো। ভেতরে বসা ড্রাইভারকে দেখা মাত্র দেতো হাসি হেসে প্রবেশ মুখের বাধাটা তুলে দিল গার্ড। জেইনের গাড়ি কিউবিকলের সামনে আসতে আসতে আবার নেমে এলো ওটা। গার্ডের দিকে তাকিয়ে হাসল ও। জেন হারপার। এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে লোকটা, চিনতে পারেনি। কার কাছে এসেছেন? আমি কাজে এসেছি, ড্রিসকল ইউনিটের সাথে আছি। 1 মিনিট দাঁড়ান। ঘুরে দাঁড়িয়ে দেয়ালে থাকা লিস্টটায় ওর নাম খুঁজল গার্ড। এরপর জেইনের দিকে ফিরে বলল, নাম আছে, কিন্তু আপনার ইউনিটকে বলবেন যেন একটা স্টিকারের ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ, বলবো। বাধাটা উঠে গেল। ভেতরে প্রবেশ করলো জেইন। হাসিতে ঠোঁটে লিপস্টিক বা চেহারার মেকআপ নষ্ট হয়েছে কিনা তা দেখার জন্য গাড়ির কাচের দিকে তাকালো। রোজের হারামজাদাটাকে দেখা মাত্র গার্ড যেতে দিল, অথচ ওকে এতদিন দেখা সত্ত্বেও পাত্তাই দিল না। ব্যাপার না, জেইনেরও দিন আসবে। ড্রিসকলের অফিসের পার্কিং লটের দিকে এগুলো ও। প্রতিটা পার্কিং স্পেসে সুন্দর করে নাম লেখা আছে। সবগুলোর নামই স্টুডিওয়ের এক্সিকিউটিভদের। নিয়মের দাস সবাই। স্টুডিও এর নিয়ম যে এটাই, এক্সিকিউটিভরা অফিসের কাছাকাছি পার্কিং লটের জায়গা পায়। কর্মরত অভিনেতা অভিনেত্রী আর ডিরেক্টরদের পার্কিং করার জায়গা নির্ধারিত থাকে সাউন্ড স্টেজের কাছে। তবে নামগুলো পরিবর্তন হতে সময় লাগে না খুব একটা। চলচ্চিত্র ব্যবসার যে অবস্থা, তাতে সম্ভবত এই নাম লেখকদেরই কাজ নিয়ে মাথা ঘামাতে হয় না। জেন শ্রাগ করে পার্কিং লটের পেছনের দিকে চলে এলো। পোর্টেবল ড্রেসিং রুম আর ট্রেইলারগুলোর ফাঁকে ঢুকিয়ে দিল গাড়িটা। হ্যাঁ, ন্যায় বিচারই এটা, প্রতিশোধ না। ওর জায়গায় ডাক্তার ক্লেইবর্ন হলেও নিশ্চয়ই এমনটাই ভাবতেন। কেননা এই দুজনের সাক্ষ্যের কারণেই হাসপাতালে আটকা থাকতে হয়েছে ওকে। পেরেছ, চোখ তুলে চাইল রয়। তাহলে তো সব জানো। কি জানি? খবর শোনোনি? নরমান বেটস পালিয়েছে। হায় ঈশ্বর! রিপোর্টে বলেছে লোকটা আরেকবার হত্যাযজ্ঞে মেতে উঠেছে। 5 জন ভিকটিম পাওয়া গিয়েছে এখন পর্যন্ত, আরও বেশি হতে পারে। কর্তৃপক্ষ অবশ্য নিশ্চিত নয়, তবে কথা হচ্ছে এখনো সম্ভবত সে পালিয়ে বেড়াচ্ছে। থমকে দাঁড়ালো জেন। সেই জন্যই তাহলে ড্রিসকল ডেকে পাঠিয়েছে? ছবি বানানো বন্ধ করে দেবে নাকি? দিতেও পারে, কিন্তু কাজটা। জেন হাত রাখল রয়ের হাতে। আমাদের ওদেরকে থামাতেই হবে। কথা দাও আমাকে সাহায্য করবে। ওর কথা শুনে এক দৃষ্টিতে তাকিয়ে রইল রয়। কিছু বলছে না কেন লোকটা? দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, কেবল নিজেকে নিয়েই আমি চিন্তিত নই। এই ছবিটা তোমার জন্যও জরুরি। তোমার ভবিষ্যৎ জড়িয়ে আছে এর সাথে। বরফ শীতল চোখে ওর দিকে চেয়ে আছে রয়। হঠাৎ বিকৃত হয়ে গেল তার চেহারা। উঁচু গলায় বলল, সমস্যা কি তোমার? এক বদ্ধ উন্মাদ 5 জন মানুষকে খুন করে পালাচ্ছে, আর তুমি কিনা একটা বালের ছবি নিয়ে চিন্তিত? আচমকা এমন জোরের সাথে নিজের হাতটা সরিয়ে নিল রয় যে যেন ভয় পেল লোকটা মেরে না বসে। কিন্তু তা না করে দ্রুত পায়ে জায়গাটা ছেড়ে চলে গেল রয়। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল জ্যান। ঠিক আন্দাজ করতে পেরেছিল লোকটার ব্যাপারে। ওই ভদ্র ব্যবহার আর বন্ধুত্বপূর্ণ হাসির আড়ালে লুকিয়ে থাকা নৃশংসতা আর
রাগ পরিষ্কার বুঝতে পারছি সে। কিন্তু কেন যেন ভয় পেল না এক বিন্দু। তবে অবাক হয়েছে, সেই সাথে হতাশ। ছেলেটার প্রতি অদ্ভুত এক শারীরিক আকর্ষণ বোধ করছে ও। হয়তো সত্যি সত্যি রয় ওই খুনগুলো নিয়ে চিন্তিত। কিন্তু জ্যান এত দূর এসে সবকিছু বাদ দিয়ে দিতে পারে না। সেই ছোটবেলা থেকে কাজ করছে সে। সেই যখন আয়নার সামনে দাঁড়িয়ে ব্রণওয়ালা চেহারা দেখত, ভাবত কেউ ওকে কখনো ভালোবাসবে কিনা। তখন থেকেই একটা মাত্র লক্ষ্য, একটা মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়েছি। চেয়েছে এমন একজন হতে যার প্রতি নিবদ্ধ থাকবে সারা দুনিয়ার মনোযোগ। চলচ্চিত্র আর টেলিভিশনের অভিনেত্রীরা যেমন হয়ে থাকে, এখন বড় হয়ে গিয়েছে ও। টিভিতেও তাকে দেখিয়েছে। এখন লক্ষ্য চলচ্চিত্র। সবাই ভালোবাসবে ওকে, সবাই। রয়কে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখে নতুন করে দৃঢ় হলো তার সংকল্প। অপরাধবোধে ওকে আক্রান্ত করা বৃথা প্রচেষ্টা। ওই 5 জন ভিকটিমের জন্য যদি কেঁদে কেঁদে রক্তও বইয়ে দেয় যায়, তাতে ভিকটিমের কি লাভ হবে? তারা মৃত, কিন্তু ও তো জীবিত। দুনিয়া উল্টে গেলেও এই ছবি বাতিল হতে দেবে না জেন হারপার।